হ্যালো স্টুডেন্টস, স্টাডি বাই স্বপন চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজকের বিষয় হলো যে দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার 15-এর এটা একটা চ্যাপ্টার 15-এর একটা অংশ, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। চ্যানেলটা শুরু করার আগে তোমাদের বলি, এটা কিন্তু উইদাউট এডিটিং আমাদের এই তোমাদের সামনে রাখছি। এডিট অনেক ভিডিও দেখা যায় যে এডিট করে তোমাদের দেখানো হয়, এতে কিন্তু আমরা এডিট না করে তোমাদের সামনে উপস্থাপন করি। সুতরাং সরাসরি তোমাদের যে চাকচিক্য ব্যাপারটা থেকে যায়, যে নিখুঁত ব্যাপারটা থেকে যায়, সেটা থাকে না। আমি বিশ্বাস করি যে আমি মনে করি যে আসল বিষয়বস্তু হচ্ছে আসল বিষয়বস্তু, তোমরা ভালো করে শোনো, সেটাই হবে সবচেয়ে মূল বিষয়। চলো আজকে আলোচনায় চলে আসি বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য। দেখো, একটা সমতলে একটি সরলরেখা এবং একটি বৃত্ত তিনটি অবস্থানে থাকতে পারে। কি কি অবস্থানে থাকতে পারে দেখো, দেখে এই তিনটে বৃত্ত, একটা বৃত্ত নিচে বৃত্তকে স্পর্শ না করতে পারে। এক নম্বর অবস্থান হচ্ছে যে একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ না করে থাকতে পারে। আরেকটা কি, একটা বৃত্তকে সরলরেখা কি করতে পারে, বৃত্তকে ভেদ করে যেতে পারে। আরেকটা কি হতে পারে, বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে যেতে পারে। এই তিন রকম অবস্থানে থাকতে পারে একটা সমতলে। বৃত্তকে একটা সরলরেখা স্পর্শ না করে যেতে পারে, আরেকটা হচ্ছে সরলরেখা বৃত্তকে ভেদ করে যেতে পারে, আরেকটা হচ্ছে সরলরেখা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে যেতে পারে। আমাদের চ্যাপ্টারে কোনটা, আমাদের চ্যাপ্টারে আলোচ্য বিষয়টা কি, যে এই এই বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে, এইটাকে নিয়েই আমাদের চ্যাপ্টারে আলোচ্য ব্যাপার। এগুলো নয় যে একটা সরলরেখা বৃত্তকে স্পর্শ করছে না, বৃত্তকে ভেদ করে যাচ্ছে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একটা বৃত্তকে একটা সরলরেখা একটা বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে। যখন একটা সরলরেখা একটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে যাচ্ছে, যে বিন্দুতে ছেদ করে যাচ্ছে সেই বিন্দুকে বলা হচ্ছে কি স্পর্শ বিন্দু। এই যে এখানে এই বিন্দু ছেদ করে যাচ্ছে, এইটার নাম হচ্ছে স্পর্শ বিন্দু। এটাকে কি বলা হচ্ছে, স্পর্শ বিন্দু। আর যে সরলরেখা বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে তাকে বলা হচ্ছে স্পর্শক, তাকে বলা হচ্ছে স্পর্শক, তাকে বলা হচ্ছে স্পর্শক। তাহলে যখন কোন একটি সরলরেখা বৃত্তের যে কোনো একটা বৃত্তের যে একটা বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে, যে বিন্দুতে স্পর্শ করছে সেটা বলছে স্পর্শবিন্দু। আর যে সরলরেখা বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে সেই সরলরেখা কি বলা হচ্ছে, স্পর্শক। তাহলে বৃত্তের স্পর্শ সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য আমাদের এই চ্যাপ্টারে আমরা সেই আলোচনা করব। আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব না, এটা নিয়ে আলোচনা করব। এইবারে দেখো, এইবারে যখন তাহলে স্পর্শক কাকে বলা হচ্ছে, যখন কোনো সরলরেখা বৃত্তের কোনো একটা বিন্দুতে স্পর্শ করে যায়, তখন সেই সরলরেখা কি বলা হচ্ছে, ওই বৃত্তের স্পর্শক, ওই বৃত্তের হচ্ছে স্পর্শক। এইবারে যে দুটো বৃত্ত যদি আঁকি, এখানে যে দুটো বৃত্ত আঁকা হচ্ছে একটা বৃত্তের পরিপ্রেক্ষিতে, এবার দ্রুত বৃত্ত আঁকছি। এবার দ্রুত বৃত্তকে যখন একটা সরলরেখা স্পর্শ করে যাচ্ছে, তাহলে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করছে, এই বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে, এখানেও স্পর্শ করে যেতে পারে, আবার এইভাবে করতে পারে। আঁকাটা হলো না, এইভাবে করতে পারে।
হতে পারে। তাহলে দেখো এই যে সরলরেখা, এই সরলরেখা এই বৃত্তের একটা বিন্দুতে স্পর্শ করে গেল, এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে। যখন একটি সরলরেখা যখন দুটি বৃত্তের দুটি বিন্দুতে স্পর্শ করে যায়, তখন সেই সরলরেখাকে কি বলা হচ্ছে? সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক, দুটি বৃত্তের সাধারণ স্পর্শক। কারণ হচ্ছে এই সরলরেখাটা দুটো বৃত্তকে কিন্তু স্পর্শ করে যাচ্ছে। নিচের ক্ষেত্রে তাই, নিচে যে সরলরেখাটা আছে তখন সেই সরলরেখাটা দেখো এই বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে, সেই জন্য এই সরলরেখাকে তখন বলা হচ্ছে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক। যখন একটি বৃত্তকে স্পর্শ করে যাচ্ছে তখন সেই সরলরেখাকে ওই বৃত্তের স্পর্শক বলা হচ্ছে। যখন যে সরলরেখাটা দুটি বৃত্তের দুটি বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে তখন সেই সরলরেখাকে ওই দুটি বৃত্তের সাধারণ স্পর্শক বলা হয়। সাধারণ স্পর্শকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এক নম্বর হচ্ছে কি সরল সাধারণ স্পর্শক, আর দুই নম্বর হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। সাধারণ ব্যাপারটা আছে, সাধারণ ব্যাপারটা আমাদের দুটি বৃত্ত আছে, দুটি বৃত্তকে স্পর্শ করে যাবে, সেই জন্য সাধারণ বলা হচ্ছে। সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক। সরল মানে হচ্ছে সিম্পল, সরল সাধারণ স্পর্শক আর তির্যক সাধারণ স্পর্শক ইংরেজিতে পড়ে যাক। এখন এদের কাকে বলে? সরল সাধারণ স্পর্শক কাকে বলা হচ্ছে? যখন কোন স্পর্শকের একই দিকে যখন দুটি বৃত্ত থাকে তখন সেই স্পর্শকে বলা হয় দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক। যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে এই স্পর্শক দেখো, এটাকে বলা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। কেন বলা হচ্ছে? না, এই স্পর্শকটা বৃত্তের এই স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত অবস্থিত, স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত অবস্থিত বলেই একে সরল সাধারণ স্পর্শক বলা হয়। তাহলে যে স্পর্শকের একই দিকে যখন দুটি বৃত্ত অবস্থিত হবে তখন তাকে বলা হবে সরল সাধারণ স্পর্শক। আর তির্যক সাধারণ স্পর্শক বলা হবে কে? যখন যে স্পর্শকের দুদিকে দুটি বৃত্ত অবস্থিত হবে তখন সেই স্পর্শককে বলা হবে দুটি বৃত্তের তির্যক সাধারণ স্পর্শক। যেমন এটা দুদিকে দুটি বৃত্ত অবস্থিত হয়, যেমন এ একটা বৃত্ত আর এতে এ একটা বৃত্ত, দুদিকে স্পর্শ করে গেছে। তাহলে দেখো এই সরলরেখাটা এই বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করেছে, এই বৃত্তে এই বিন্দুতে স্পর্শ করেছে, এবং এই সরলরেখার দুদিকে দুটো বৃত্ত অবস্থিত, সেই জন্য এই স্পর্শকে বলা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। বোঝা গেল? তাহলে স্পর্শক কাকে বলা হবে? যখন একটি সরলরেখা একটি বৃত্তের একটি বিন্দুতে স্পর্শ করে যায়, যে বিন্দুতে স্পর্শ করে যায় সেই বিন্দুকে বলা হয় স্পর্শবিন্দু। আর যে সরলরেখা যে বিন্দুতে স্পর্শ করে যাচ্ছে তখন সেই সরলরেখাকে বলা হয় ওই বৃত্তের স্পর্শক। যখন একটি সরলরেখা দুটি বৃত্তের দুটি বিন্দুকে যখন স্পর্শ করে যায় তখন সেই সরলরেখাকে ওই দুটি বৃত্তের সাধারণ স্পর্শক বলা হয়। সাধারণ স্পর্শক কয় প্রকার? সাধারণ স্পর্শক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক আর হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। যে সাধারণ স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত অবস্থিত হয় তখন সেই সাধারণ স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক। যে সরল সাধারণ স্পর্শকের দুদিকে দুটি বৃত্ত অবস্থিত হয় তখন সেইটাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। যেমন এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, এই স্পর্শকের একই দিকে দুটি বৃত্ত অবস্থিত। আবার এইটা হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক, তার কারণ হচ্ছে এই স্পর্শকের দুদিকে দুটো বৃত্ত অবস্থিত। এই পরের অংশে যাচ্ছি। দেখো এইবার দেখো
তোমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করতে চলেছি। দেখো, দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করার শর্ত, এটা আমাদের জানতে হবে। দুটি বৃত্ত কখন পরস্পরে স্পর্শ করবে? ধরা যাক দুটি বৃত্তে প্রথমটির ব্যাসার্ধ R1 ও দ্বিতীয়টির ব্যাসার্ধ R2 এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব D হয়। তাহলে প্রথম শর্ত কি হবে? প্রথম শর্ত হচ্ছে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু D হবে যখন দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে প্রথম শর্ত কি বললাম? যে R1 প্লাস R2 অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ প্লাস দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দুটো যোগফল কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে যখন সমান হবে তখন দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে। দুটি বৃত্ত কখন বহিস্থভাবে স্পর্শ করবে? যখন R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু D হয়। যখন এখানে দুটি বৃত্ত রয়েছে, দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ এখানে দেখি R1, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? এখানে R2। এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে D, আমরা ধরে নিয়েছি কেন্দ্র এর মধ্যে দূরত্ব এইটুকু হচ্ছে D। তার ডিটা পাচ্ছি কিভাবে? ডিটা পাচ্ছি R1 প্লাস R2 যোগ করলে ডিটা পাচ্ছে। সেই জন্য লেখা হয়েছে যে প্রথম শর্ত হিসাবে R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু D হবে যখন দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে, বা যদি R1 প্লাস R2 ইজ ইকুয়াল D হয় তখন বলা হবে যে দুটি বৃত্ত তারা বহিস্থভাবে স্পর্শ করেছে। 2 নম্বর শর্তটা কি? 2 নম্বর শর্ত হচ্ছে এখানে দুটো রকম আছে, এ R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু D হবে যখন R1 গ্রেটার দেন R2। বিদ্যাগে R2 মাইনাস R1 ইজ ইকুয়াল টু D হবে যখন R2 গ্রেটার দেন R1। যদি হয় তাহলে কি হবে? দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে। দুটি বৃত্ত এই ক্ষেত্রে কি হবে? দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে। অন্তস্থভাবে স্পর্শ করে কিভাবে? দেখো, এই বৃত্ত, আর একটা দেখো এই বৃত্ত, এই বৃত্তে কেন্দ্র এটা স্পর্শ করছে, একটা স্পর্শ করছে। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র এইটা, এই বৃত্তের কেন্দ্র এইটা। প্রথম বৃত্ত যদি আমি R1 ধরি, এই বৃত্ত ব্যাসার্ধ, এখানে এই ব্যাসার্ধটা কি হচ্ছে? এটা পুরোটা হচ্ছে R1, আর এখান থেকে এইটুকু হচ্ছে R2। কি বললাম? প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1 এখান থেকে এই পর্যন্ত, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2 এইটুকু, আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? এইখান থেকে এই পর্যন্ত। তাহলে দেখো এই কেন্দ্র, তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব এইটুকু, এইটুকু হচ্ছে D। এই ডিটা পাচ্ছি কিভাবে? যে এই পুরো R1 থেকে আমি যদি এই R2 বাদ দিই তাহলে ডিটা পাচ্ছি। R1 থেকে এই R2 বাদ দিলে তাহলে এই পুরোটা অংশ হচ্ছে R1, তার থেকে যদি এইটুকু অংশ বাদ দিই, এইটুকু অংশ বাদ দিই, এটা হচ্ছে R1, এই R2, তাহলে ডিটা পাবো।
আবার এটাকে যদি আমি R2 ধরি, যে এটা থেকে বড় ধরি, এটাকে R2 ধরি, R1 ধরি, তখন ডিটা সেটা মাইনাস করে পাবো। সেই জন্য লেখা হয়েছে যে R1 মাইনাস R2, যখন R1টা R2 চেয়ে বড় হচ্ছে, যে R1টা এই যে এখান থেকে এটা বড় আর R2টা হচ্ছে ছোট, তাহলে R1 যখন R2 চেয়ে বড় হবে তখন R1 মাইনাস R2 ইকুয়াল টু ডি হবে। আবার যখন যদি বলা হয় R2 যখন R1 হচ্ছে যখন বড় হবে, R2 যখন, তাহলে এইটা যদি R2 ধরা হতো, এটা যদি R1 ধরা হতো, তখন কিন্তু উল্টে যেত, তখন R2 মাইনাস R1 ইকুয়াল টু ডি হবে। যখন R1 দুটি বৃত্তের ব্যাসার্ধের যখন পার্থক্য করা হচ্ছে, তখন যে মানটা পাওয়া যাচ্ছে তার সঙ্গে কেন্দ্রের দূরত্ব মানটা পাওয়া যাবে, তখন দুটো বৃত্ত কিন্তু অন্তস্থভাবে স্পর্শ করবে। এইবার দেখো 3 নম্বর শর্তটা কি। 3 নম্বরটা শর্ত দেখো, যে 3 নম্বর শর্ত কি আছে, যে R1 প্লাস R2 লেস দেন ডি হয়। ডি হলে কি হবে, তাহলে R1 প্লাস R2 শর্ত কি, যে R1 প্লাস R2 লেস দেন ডি হয়। অর্থাৎ দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফল যদি কেন্দ্রদ্বয়ের দূরত্ব চেয়ে কম হয়, তাহলে কি হবে, দুটি বৃত্ত তখন কি হবে, দুটি বৃত্ত স্পর্শ করবে না। দুটি বৃত্ত কখন কি হবে, স্পর্শ করবে না। তাহলে স্পর্শ করার শর্ত কি হচ্ছে, R1 প্লাস R2 ইকুয়াল ডি হতে হবে। যদি R1 প্লাস R2 লেস দ্যান ডি হয়, তখন কিন্তু দুটি বৃত্ত স্পর্শ করবে না। দেখো একে দেখাই, দুটি বৃত্ত স্পর্শ করছে না, এইটা এর কেন্দ্র, এটা এর কেন্দ্র, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে যদি R1, এটাকে ধরি R2, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এটা ডি। তাহলে দেখো যে R1 প্লাস R2 এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব, দুটো যোগফল ডি এর চেয়ে কম হচ্ছে। এখান থেকে এটি পর্যন্ত ডি এর দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যতটা, দেখো R1 এইটুকু, R2 এইটুকু, গ্যাপটুকু তো R1 R2 নয়। সুতরাং R1 আর R2 যোগ করে যেটা হচ্ছে ডি এর চেয়ে কম হয়ে যাচ্ছে, তখন কিন্তু দুটো বৃত্ত স্পর্শ করছে না। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই নিয়ে অঙ্ক কিন্তু পড়ে, যে দুটি বৃত্ত যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে, দুটি বৃত্ত যদি বহিঃস্থভাবে স্পর্শ করে, তখন তাদের নিয়ে এই সংক্রান্ত অঙ্ক তো আমাদের থাকে। আমরা পরবর্তীকালে আমরা অঙ্কগুলো করব। দেখো আরেকবার বলি, দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করার শর্ত কি। ধরা যাক দুটি বৃত্তের প্রথমটি ব্যাসার্ধ R1 ও দ্বিতীয়টি ব্যাসার্ধ R2 এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তাহলে দুটি বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করবে কখন, যখন R1 প্লাস R2 ইকুয়াল টু ডি হবে। আর দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করবে কখন, যখন R1 মাইনাস R2 ইকুয়াল টু ডি হবে, যখন R1 গ্রেটার দ্যান R2 হবে। R2 মাইনাস R1 ইকুয়াল টু ডি হবে যখন R2 গ্রেটার দ্যান R1 হবে। আর 3 নম্বর হচ্ছে দুটি বৃত্ত কখন স্পর্শ করবে না, পরীক্ষায় পড়তে পারে, দুটি বৃত্ত কখন বহিঃস্থভাবে স্পর্শ করবে না, যখন R1 প্লাস R2 লেস দেন ডি হবে, তখন কিন্তু স্পর্শ করবে না। বোঝা গেল যে দুটি বৃত্ত স্পর্শ করার শর্ত কি। তোমাদের আজকে বৃত্তের স্পর্শ সংক্রান্ত মোটামুটি ধারণা দিয়েছি। এই পরবর্তী ভিডিওতে তোমাদের এই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক তোমাদের সামনে হাজির করব। আজ এই পর্যন্ত।